জাগো পিয়া আর ঘুমায়ো না, জাগো পিয়া আর ঘুমায়ো না, নিশেষ আপন বলো বলো, নিশেষ আপন বলো বলো, জাগো পিয়া আর ঘুমায়ো না। জাগো পিয়া আর ঘুমায়ো না, জাগো পিয়া আর ঘুমায়ো না, নিশেষ আপন বলো বলো, নিশেষ আপন বলো বলো, জাগো পিয়া আর ঘুমায়ো না। রবির স্বপন দেখো, আলোর ছটা মাখো, মনের দোয়ার খোলো খোলো, মনের দোয়ার খোলো খোলো, জাগো পিয়া, জাগো পিয়া আর ঘুমায়ো না, নিশেষ আপন বলো বলো, জাগো পিয়া আর ঘুমায়ো না। গতকালের কথাগুলো পেছন ফেলে চলো, রবির কিরণ চোখে মাখিয়ে নতুন মনে চলো, স্বাদ নিয়ে আসে নতুন দিনের আগমনী বলো, জাগো পিয়া আর ঘুমায়ো না, হৃদয়ে সুতো, জাগো পিয়া, জাগো পিয়া, জাগো পিয়া, জাগো পিয়া। ওয়াও, হোয়াট এ বিউটিফুল সং। মানে হাউ ডু ইউ ডু ইট? বাট আমরা ওটাতে ঢোকার আগে আমার মনে হয় একটু আমরা সবার জন্য একটু ইন্ট্রোটা দিয়ে নিই, যেটা হচ্ছে যে আজকে আমরা কামারশালা সিনেমা যাপনে আবার সবাইকে স্বাগতম। আমি সারা আফরিন। আপনারা যারা জানেন, দেখেছেন বা হয়তো অনেকেই হয়তো জানেন, বা যারা হচ্ছে আজকে নতুন দেখছেন তাদের জন্য বলছি, আমি সারা আফরিন। আমি একদম ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম প্রডিউসার। শুনতে কি পাও, অন্যদিন, শিকল বাহা, নীলমুকুট, এই ছবিগুলো প্রযোজনা করেছি আমি, এবং ছবিগুলোর ডিরেক্টর হচ্ছে কামার আহমেদ সাইমন। আজকে আমার সাথে লাইভে আছে আরমিন মুসা। আরমিন মুসাকে আপনারা সবাই চেনেন, তারপরও আমি ছোট্ট করে একটি ইন্ট্রো দিব আরমিনের সাথে হচ্ছে আলোচনায় যাওয়ার, গল্পে যাওয়ার আগে, আড্ডায় যাওয়ার আগে। সেটা হচ্ছে যে আরমিন হচ্ছে একাধারে একজন 360 ডিগ্রি মিউজিশিয়ান যাকে বলা হয়। ও একাধারে লিরিসিস্ট, নিজে গান লেখে, সুর করে এবং গায়। তার সাথে সাথে ও কবিতাও লেখে, লিরিসিস্ট যেহেতু হচ্ছে কবিতাও লেখে, এবং অ্যাট দ্য সেম টাইম ও গত বছর ওর নাটকের ক্যারিয়ারেরও একটা ডেবিউ হয়েছে। সো পড়াশোনা করেছে মিউজিকে বার্কলি থেকে, এবং তারপর হচ্ছে ইউএস, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়া এবং ইউরোপের বিভিন্ন দেশে ও সোলো আর্টিস্ট হিসাবে পারফর্ম করেছে, এবং বিভিন্ন ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল প্রোডাকশন, যার মধ্যে অন্যতম যদি আমি বলি যে বার্কলি ইন্ডিয়ান অনসাম্বলে শি ওয়াজ পার্ট অফ ইট, এবং বার্কলি ইন্ডিয়ান অনসাম্বলের যে একটা যে অ্যালবামটা ছিল, সেই অ্যালবামটা 65th গ্র্যামিতে দে ইজ নমিনেটেড ফর দ্য বেস্ট গ্লোবাল অ্যালবাম, এবং ওখানে ওর যে গানটা আপনারা শুনলেন মাত্র, জাগো প্রিয়া, ওয়াজ ওই অ্যালবামেরই একটা গান আপনার মাত্র শুনলেন আপনারা। তা আমি জাস্ট এখন আরমিনের দিকে ঘুরে যাব যে মানে এটা শুরু হলো কিভাবে, এই যে তোমার মিউজিক্যাল যাত্রা, গানের যাত্রা, এটা একদম ফ্রম দ্য বিগিনিং। আমার মনে হয় আমার গানের যাত্রা আমার জন্মের আগেই শুরু, কারণ আমার ফ্যামিলিতে
বহু জেনারেশন ধরে গান হয়, কিন্তু আসলে আমার জেনারেশনে আসতে আসতে, ইভেন আমার মায়ের জেনারেশনে আসতে আসতে একটা মিউজিক ইন্ডাস্ট্রির একটা যত বড় হয় কোনো ইন্ডাস্ট্রি তত ওটার মধ্যে ভালো খারাপ ঢুকতে থাকে। তো প্রথমেই আমার মনে হয় যে আমার বড় বড় বাবা যেভাবে একটা মিউজিক ইন্ডাস্ট্রি একটু পেয়েছিলেন, নামগুলো যদি একটু বলে দাও তাহলে। আব্বাসুদ্দিন আহমেদ, উনি যে মিউজিক ইন্ডাস্ট্রিটা পেয়েছিলেন, ওনারও অনেক বাধা ছিল, কিন্তু ওই ইন্ডাস্ট্রিটা হয়তো বা তারপরের জেনারেশন একইভাবে পায়নি, তারপরের জেনারেশন আমার আম্মুর জেনারেশন সে তারাও পায়নি। তো তো আমি গানের পরিবারে বড় হয়েছি, কিন্তু একটা একটা ইচ্ছা ছিল যে ওটার থেকে বের হয়ে যাওয়া, মানে যে আমরা এই পরিবারে এখন গান কম গাওয়া হবে, এখন আমরা সবাই একাডেমিক হব। কেন এটাই ইচ্ছেটা কেন? কারণ হচ্ছে যে ইন্ডাস্ট্রিটা অনেক কঠিন। এখন কেউ চায় না যে তাদের ছেলে মেয়ে একটা কঠিন জীবন থাকুক, এবং আমার মনে হয় যে যারা ইন্ডাস্ট্রির অংশ ছিল তারা তাদের ছেলে মেয়েকে বলেছে যে তোমরা এমন কিছু করো যেটা আরেকটু স্টেডি, যেটা আরেকটু। তো এটা অনেকেই শুনেছে, অনেকে শুনে নাই, এই অবস্থা। আমার মনে হয় যেটা যার কপালে লেখা থাকে, ইউ ক্যান্ট ডিনাই ইট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। সো ছোটবেলা থেকে তো গান শিখছো, তো তারপরে হচ্ছে যে তুমি মিউজিককে যে পড়াশোনা করবা, এইটা কখন আসলো যে তুমি বার্কলিতে পড়াশোনা করবা? মানে আমি যতদূর জানি যে ইউ আর স্টাডিং ল, ইকোনমিক্স এবং তো মিউজিকে কখন মানে একদম চিন্তা করলা যে ওকে এখানেই? আমি তো বাংলাদেশে পাশাপাশি করতাম, মানে আমার ইউনিভার্সিটির আগে স্কুল লাইফে আমি ছুটি হওয়ার সাথে সাথে আমি ফ্রম 13 থেকে 14 বছর বয়স থেকে আমার ব্যান্ড ছিল। আমার দুপুর 2টার পরে আমি মিউজিকের সাথে জড়িত ছিলাম, এবং কোনো মতে আমার পড়াশোনাটা শেষ করে আমি ওটাতে চলে যেতাম। যখন আমি ইউনিভার্সিটিতে পড়তে গেলাম তখন আসলে ওটা সম্ভব, ইউনিভার্সিটির পড়া অনেক কঠিন। তখন আমার মনে হয় আচ্ছা এটাই আমার করতে হবে, এটাই আমার ফিউচার, গানকে আমার পাশাপাশি রাখতেই হবে। তো তখন আমি শুরু করলাম একটু খোঁজা যে কিভাবে গানকে পাশাপাশি রেখে দুটাতেই ভালো হতে হয়। এখন আমি জানি যে অনেক মানুষ দুটাই পারে, আমাদের দেশেই বেশিরভাগ মানুষ অনেক কিছু করে, কিন্তু আমি বুঝতে পারলাম একটা পয়েন্টে যে আমি দুইটা করতে পারবো না। তখন আমি আমার গ্র্যাজুয়েশন শেষ করে আমি চাইলাম যে গানের উপরেই ফুললি ফোকাস করতে, এবং তখন আসলে তখন আমার 18 বছর বয়স না, তখন আমি অলরেডি ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট। ওই সিদ্ধান্তটা আসলে আমি একজন অ্যাডাল্ট হিসাবে নিতে পেরেছি, যেটা ছোটবেলায় হয়তো আমার বোঝারও ক্ষমতা ছিল না যে আমার স্ট্রেংথ কোথায় বা আমার। তো এক্ষেত্রে পরিবার থেকে তখন কোনো রকম কোনো তাদের ইয়েটা কি ছিল তখন সেই মুহূর্তে? I won't say that they were surprised, মানে অবাক হয়নি কেউ, কিন্তু কেউ আবার বলছে যে এখন কেন, মানে এখন তো তোমার ডিগ্রি আছে, আচ্ছা মাঝে মাঝে করো, শুক্র শনিবারে করো। তো আমার কাছে মনে হলো যে আমি এত ট্যালেন্টেড না, শুধু সপ্তাহে 2 দিন একটা জিনিস শিখে আমি ওটাতে খুব ভালো হতে পারবো না। আর আমি কোনো কিছু মানে মানে অ্যাভারেজ হওয়ার জন্য তাহলে আমি করবোই না, ইদার আমি এটা করবো নাহলে ওটা করবো। আই হ্যাড টু, আমার কাছে মনে হয়েছিল যে আমি অনেক আরামপ্রিয়, আমার অনেক ডাউন টাইম লাগে, মানে আমি হচ্ছে 9 to 5 কাজ করে তারপর 6টার সময় রিহার্সালে যাব। আমার অনেক বন্ধুরা এটা করে, মানে আমার বেশিরভাগ বন্ধু বাংলাদেশে করে, হয়তো বাস্তবতা করতে হয় অ্যান্ড ওদের ওই স্ট্যামিনা আছে, ইয়েছে, আমার নাই। আমার অনেক কোয়াইট টাইম লাগে, আমার অনেক সো আই ফেল্ট যে এবং আমি এমন একটা আমার মা এত লিবারেল একটা পার্সন যে আমি এই প্রস্তাবটা দিতে পেরেছি যে আমি মিউজিকে ফুল টাইম পড়াশোনা করব, আমি বাইরে যাব, আমি আমেরিকায় যাব এটা করতে। আমি পড়লে আমি সবচেয়ে ভালো ইউনিভার্সিটিতে পড়বো, সেই প্রিভিলেজটা আমি খুবই রেকগনাইজ করি। আমি শিওর অনেকে তাদের মানে ইউনিভার্সিটি পাশ করে তো চাকরি করাটাই সবার জন্য অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও করতে পারে, সাপোর্টটা হয়তো পায় না। তো আর আমার কাছে মনে হয় যে আমার কোনো সোশ্যাল কমিটমেন্ট নাই, আমার প্যারেন্টস দুজনই খুবই মডার্ন, অ্যান্ড সো আই থট দ্যাট এই সুযোগটা যদি আমি না নেই, আমিও যদি সবার মতো বাধার মধ্যে থেকে যাই,
তাহলে আসলে কেউই নিবে না। আই টুক দ্যাট অ্যাডভান্টেজ অফ ফ্যান্টাস্টিক। আমি একটা জিনিস জাস্ট আমি কিউরিয়াস টু নো যে তোমার যে যখন ছোটবেলা থেকে তুমি এক ধরনের গানের পরিমণ্ডলের মধ্যে ছিল এবং পরের দিকেও শুনছি যে তুমি ধরো টিউটোলেজ নিয়েছো ধরো সুজিত মোস্তফা বা মিতা হক ওনাদের কাছ থেকে, বাট বার্কলিতে ধরো হয়তো আরেক রকমের টিউটোলেজ। সো হাউ ডিড ইউ কম্বাইন দিস টু, মানে এটা তোমার দুইটা এক্সপিরিয়েন্স তোমাকে কিভাবে হেল্প করেছে বলে তোমার মনে হয়? আমার কাছে মনে হয় যে আমি এমন একটা সময় বড় হয়েছি, ইন্টারনেট ছিল আর অনেক এমটিভি ছিল প্রথমে, তারপর ইন্টারনেট আসলো। আমি কখনো ছোটবেলার থেকে আমার নিজেকে লিমিটেড ফিল করি নাই যে আমাকে শুধু নজরুল সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত অথবা হিন্দি গান অথবা ইংলিশ গানের। আমি ছোটবেলার থেকে অ্যাট দ্য সেম টাইম আমি মাই ফেভারিট অ্যালবাম ওয়াজ এআর রহমানের তামিল অ্যালবাম, তার পাশে আমি শুনছি এয়ার ক্লাপটন, তার পাশে কোল্ডপ্লে, তার পাশে আমার আম্মু ইন্ডিয়ান ক্লাসিক্যাল যে সিডিগুলো শুনছে ওগুলাও আমি সারাদিন মন দিয়ে শুনছি। সো আমার কাছে কখনো মিউজিককে মনে হয়নি যে আমি চেষ্টা করছি এটা প্লাস এটা করতে। আমার কাছে পুরোটাই মিউজিক লেগেছে। এটা আই থিঙ্ক আমার লাক দ্যাট আই ওয়াজ বর্ন অ্যাট এ টাইম যখন দুনিয়াটা অনেক গ্লোবাল হচ্ছে। সো আমি একই সিডির দোকানে গিয়ে আমি মানে 10 রকমের জনরার মিউজিক কিনতে পেরেছি, শুনতে পেরেছি। আর ওখান থেকেই ওইটা পরে যখন আমি শিখতে যাই, অফকোর্স আমরা কোনো কিছু শিখলে আমরা সবচেয়ে বেস্ট ওই স্পেশালাইজড পার্সনের কাছে যাই। আমার কাছে মনে হচ্ছে আমি প্রত্যেকটারই স্পেশালাইজড বেস্ট পার্সনের কাছে শিখেছি, আর ওটা আমার মধ্যে জাস্ট আলাদা হয়ে ঢুকেনি, ওটা জাস্ট অ্যাডেড অন টপ অফ দি আদার। তুমি একটু আগে হচ্ছে যে কিছু বাধার কথা বলতেছিলে যেটা তোমার ফ্যামিলির থেকেও হচ্ছে যে একটা একটা কনসার্নের জায়গা ছিল, যে ওই যে বলছিলে যে ইন্ডাস্ট্রি। আমার কাছে একটা জিনিস মনে হয় মানে যেটা হচ্ছে যে ইটস আমি তোমার সাথে কথা প্রসঙ্গে বলেছি মানে ইটস আ ভেরি মেল ডমিনেটেড ইন্ডাস্ট্রি এবং সোসাইটি ইজ অলসো ইন জেনারেল। তো তুমি কোনো ধরনের কোনো ব্যারিয়ার বা কি ধরনের ব্যারিয়ার বা চ্যালেঞ্জের আমি ডেফিনেটলি যে তুমি হয়েছো, বাট কি ধরনের ব্যারিয়ার আর চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছো হচ্ছে যে ফর ইয়োর জেন্ডার অথবা? ফার্স্টলি অফকোর্স আপনি ঠিকই বলেছেন যে দ্যাট ইউ আর শিওর, বিকজ ইফ দের ইজ ইফ ইউ আর ওম্যান ইন any industry you are facing some barrier somehow. So আমি ওটাই বলবো যে যখন আমি বাংলাদেশে ফিরে আসি 2014 ডিসেম্বর 1 তারিখ, আমার 10 বছর হবে ইন 2 উইকস, তখন আমি খুবই আই এম গোয়িং টু বি ডিফারেন্ট অ্যান্ড তোমরা যা ইন্ডাস্ট্রি দেখেছো সেটা এখন না, অ্যান্ড এটা সেটা। উইদিন আ ইয়ার আই টোল্ড মাই ফ্যামিলি নাও আই নো কেন তোমরা মানা করেছিলে, এখন আমি জানি। 1 বছর না, হয়তো 6 মাসের মধ্যেই মনে হলো ও মাই গড, ইটস রিয়েলি টাফ ইন জেনারেল, এনি মিউজিশিয়ান, এনি কম্পোজার, লিরিসিস্ট, মানে যদি বিকজ একটা আমার নতুন দেশ, আমার ছোট দেশ, আমাদের ইনফ্রাস্ট্রাকচার নাই মিউজিক্যালি, আমাদের বিভিন্ন দেশের অনেক মিউজিক্যাল ফান্ড গ্রান্টস তৈরি থাকে যে রক মিউজিকের জন্য এটা থাকবে, ক্লাসিক্যালের জন্য এটা থাকবে। সো ইন্ডাস্ট্রিটা চলতে থাকে উইথ দ্য কান্ট্রিজ, মানে একটা দেশের সাহায্য থাকে, পেট্রনেজ থাকে, কিন্তু আমার ওইটা ওই ইনফ্রাস্ট্রাকচার ওই ডিজাইনটাই নাই। আমাদের ডিজাইন তো এখন খুবই একটা লবিস্ট কালচার, একটা নেপোটিজম কালচার। আমি একটা ফ্যামিলি থেকে এসেই বলতে পারছি যে দেয়ার ইজ নেপোটিজম কালচার। আমি অবশ্যই কিছু জায়গায় আমার তো কিছু প্রিভিলেজ পেয়েছো না? হ্যাঁ, সো দেয়ার ইজ আ ফানি স্টোরি অ্যাবাউট দ্যাট, বাট ওটা আমি বলছি। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে দিস ইজ দ্য রিজন দ্যাট ইউ স্টার্ট, মানে any musician will have a tough time. As a woman, forget about it. সব ডিসিশনস রাত 10টার পর বানানো হয়, তখন তো আমি বাসে চলে যাই। Okay. You know, there is a very bhai brother culture in our music industry as well as our visual industry, and আমি যতটাই চাই যে I want to hang out, আমি সবার সাথেই আড্ডা মারতে চাই, আমি সবার সাথে, কিন্তু অ্যাজ আ ওয়ামান of course I have a limitation. আমার তো একটা পয়েন্টে I can't walk on the streets at night and go home. তার সাথে যদি আমি আরেকটু অ্যাড করি যে তোমার আরেকটা অ্যাট্রিবিউট আমি যদি বলি যে ইউ আর ফ্রম তুমি এই যে বলছিলাম আমরা প্রথমে যে আমি কিন্তু বাংলিশ ভাষায় কথা সো হাউ ডিড ইট, এইটা কিভাবে এফেক্ট করছে বা এইটার জন্য কোনো মার্জিনালাইজেশন বা কোনো I will say if any of my friends are watching this from the industry, আমার নিজেকে প্রুভ করতে হয়েছে যে আমি ইংলিশ মিডিয়াম না। মানে আমার মনে হয়েছে যে ওভাবে না যে এটা, বাট আমি অ্যাজ আ পার্সন আমি
ডেফিনেটলি একটা এই দেশের আর্টিস্টিক কমিউনিটির সাথে আমার বেশি মিল দেন দ্য কমিউনিটি দ্যাট যাদের সাথে হয়তো আমি স্কুলে পড়েছি বা যাদের সাথে that everybody is thinking I'm like because I speak better English than Bangla and আমি আমার জীবনের বেশি আমার খুবই গ্রোয়িং ইয়ার্সে আমি ইংল্যান্ড আর আমেরিকায় থেকেছি সো আমার জন্য আসলে এই ভাষার জায়গার থেকে অবশ্যই ইয়েস আই অ্যাম ইংলিশ মিডিয়াম কিন্তু অ্যাকচুয়াল লাইফস্টাইলের জায়গা থেকে আই থিঙ্ক আই এম লাইক আর্টিস্টরা যেরকম উইয়ার্ড হয় ওরকমই উইয়ার্ড আমি তো ওইটাকে আসলে আমি বাট অডিয়েন্সের কাছে পৌঁছানোর ক্ষেত্রে কি এটা কোনো ব্যারিয়ার হিসাবে কাজ করেছে? ইয়েস কারণ অডিয়েন্সের ক্ষেত্রে রুচির দিক থেকে হয়েছে আচ্ছা আমার কাছে মনে হয়েছে যে কিছু জিনিস যেটা আমার পছন্দ সেটা অডিয়েন্সের পছন্দ না আমার কিছু গান গাইতে ইচ্ছা করে যেটা আমার মনে হয় যে এইটা আমার বেস্ট গান ওই গানটাই কেউ শুনলো না ফুলটা মিউজিশিয়ান নাও তো তোমাকে তো ওইটাকে ডিল করতে হয়েছে সো হোয়াট ইজ ইওর মেকানিজম ফর দিস হাউ ডিড ইউ ডু ইট মানে ওখানে তো তোমার কাজ করতে হচ্ছে তো এখানে এখন আমি আমার পছন্দেরটাই করতে থাকি এখন 10টার মধ্যে একটা অন্যদের পছন্দ হয় 9টা হয় না আমার লাস্ট রিলিজ অগস্ট 12th 2023 বিগেস্ট ফ্লপ এভার যেটা আমি আন্ডার ওয়াটার মিউজিক ভিডিও শুট করেছি ইন ইউরোপ আর আই হ্যাড হাই হোপস ফর ইট ওটার কোনো ভিউজই নাই মানে কোনো কেউ দেখেও নাই হ্যাঁ ইট ওয়াজ লাইক 1 বছর ধরে আমি জিনিসটা বানিয়েছি কোন গানটা এটা It's called Back for Me. It's an English song. And then it'll be, আমার যে গানটাতে আমি হয়তোবা খুবই অত এক্সপেকটেশন ছিল না জাস্ট কোনো মতে গেয়ে দিয়ে দিয়েছি ইন্টারনেটে ওটা আবার মানুষ পছন্দ করেছে স্পেশালি সাম অফ দ্য ওয়ার্ক দ্যাট আমি অন্যদের সাথে যখন কাজ করেছি আমি তো একদম না চিন্তা করে কিছু বন্ধুদের সাথে কাজ করেছি লাইক আমাদের বন্ধু প্রীতম হাসান ওর গানটা এত হিট হয়েছে আমাকে বলেছে একটা ডিজাইন করে দাও আমি ডিজাইন করেছি আমার মাথায় ছিল যে এটা সো অবভিয়াসলি আমি কোনো এক্সপেকটেশনস এখন আর রাখিও না কারণ আমার আন্দাজ খুব খারাপ কে কোনটা পছন্দ করবে আমি আমার যেটা ভালো লাগে সেটাই করি তোমার ইয়েতে তাহলে কি মনে হয় যে ইনক্লুসিভ মিউজিক ইন্ডাস্ট্রিটা কি মানে এটা কি আশা করো মানে হোয়াট ইজ ইউর ড্রিম অ্যাবাউট ইট এখন একদমই বাংলাদেশের কনটেক্সটে ইটস নট আ গ্লোবাল কনটেক্সটে বিকজ উই ডোন্ট হ্যাভ দ্যাট ইনফ্রাস্ট্রাকচার অর এনিথিং সো আই থিঙ্ক মানে কি হতে পারে আর কি এর মধ্যেও আমার কাছে মনে হয় যে যা হয়েছে সেটা নিয়ে এত বলা উচিত না বাট আমাদের কিছু লেসন্স নেওয়া উচিত যে আমরা সবসময় যাদের হাতে পাওয়ার অ্যান্ড দ্য ফান্ডিং মিউজিক্যাল ফান্ডিং বা যেটা দিয়েছি তাদের কিছু হিস্ট্রি থাকতে হবে উইথ আর্ট অ্যান্ড কালচার আমরা এখন যে কোনো মানুষ রেকর্ড লেবেলের মালিক হয়ে এখন ওরা ওদের পছন্দে প্রমোট করবে ওরা একটা দেশের ভিশন একটা কালচারাল ভিশন ছাড়াই করবে সেটা তাদের দোষ না দে আর বিজনেস পারসন দে থিঙ্ক দিস ইজ গুড মেবি মানে কিন্তু আমার কাছে মনে হয় যে পিপল হু হ্যাভ selfless visions or people who have I won't say selfless in the sense মানে of course একটা বিজনেস পার্সপেক্টিভ থেকে ধরতেই হবে এটা একটা কমার্শিয়াল থিং ইটস অ্যান ইন্ডাস্ট্রি কিন্তু যাদের একটা দূরে তাকানোর অভ্যাস আছে এবং তারা করেছে আজকেই আমাকে বললে মিউজিক বাজেট ইজ ইয়ার্স ফর দ্য কান্ট্রি আমি পারবো না আমি এত চিন্তাও করি নাই কিন্তু যে চিন্তাটা করেছে তাদের হাতে আসলে এই রেসপন্সিবিলিটি তোমার এটা হচ্ছে যে সেখান থেকে সরে গেছে আসলে ব্যাপারটা সেটা টিল নাও আমি কখনো কোনো মিউজিক্যাল হাই আপ পজিশনে আমার কাছে মনে হচ্ছে যাদের সাথে আমার পরিচয় হয়েছে তারা মিউজিক ফ্যান বাট ওনারা আমার কাছে কখনো মনে হয়নি যে অনেক দূরে ওনারা পরিকল্পনা করে কাজটা করেছেন ওনাদের মধ্যে আমার সময়ে আমি এটা করতে চাই কিন্তু আমি যদি এই কয়েকটা সিড প্লান্ট করি তাহলে ওই ফিউচার থিঙ্কিংটা ছিল না which is why আমাদের ইন্ডাস্ট্রি সবই খুবই শর্ট টার্ম এবং টানেল ভিশন এইভাবে মানে লং টার্ম বা মিড টার্ম ও ধরনের কোনো ভিশন নাই পরিকল্পনা নাই আমাদের কি চলছে ওটাই চলছে এই কারণেই আপনি দেখতে পারবেন যে যারা আমার নিজের কথাও না বলি আমার আশেপাশে এত ট্যালেন্টেড মিউজিশিয়ান আছে তাদের মিউজিক রিলিজ হচ্ছে এবং ওরা কনসার্ট করছে ওরা ঢাকার বাইরে যাচ্ছে কিন্তু সবচেয়ে বেশি ওই অনলাইন প্ল্যাটফর্মে কিন্তু ভিউজ অ্যান্ড হিটস হচ্ছে
ভেরি বেসিক মিউজিক, এখন অলমোস্ট ছড়া গানের মতো গানগুলা যেগুলা এখন হিট হয়, আমরা তো এটা ইটস আ জোক অ্যামংস্ট মিউজিশিয়ানস যে এখন তো নার্সারি রাইম বানাই দিলেই হয়। সো ওই জায়গার থেকে আমরা মানে ওই জায়গা থেকে বের হওয়ার জন্য আসলে যেটা I don't know, some musicians have done themselves যে একটু কমার্শিয়াল গান বানাচ্ছে কিন্তু ওটার মধ্যে মেসেজ থাকবে, ওটার মধ্যে জেনুইন থট, লাভ, হার্ট ব্রেক যাই হোক থাকবে, কিন্তু একটা ব্রিজ থাকবে। এখন আমরা একদম দুই প্রান্তে চলে গেছি যে either everyone's very intellectual smart people or একদম there is a মানে in between একটা ব্রিজিংটা there is an in between and সবার স্পেসটা ইকুয়াল, যে সবচেয়ে কমার্শিয়ালেরও একটা জায়গা থাকবে। দ্যাট ইজ হোয়াট অ্যান ইন্ডাস্ট্রি ইজ, যে সবারই যার যার জায়গা থাকবে, কারো গান নিশ হবে, কারো গান খুব বেশি পপুলার হবে, কমার্শিয়াল হবে, বাট ইন্ডাস্ট্রি মানে হচ্ছে এভরিওয়ান হ্যাভ আ স্পেস। হ্যাঁ, তো ওই ইকুয়াল প্ল্যাটফর্ম মানে একটা ওপেন স্পেস, যে না ঠিক আছে যে একদম সিঙ্গার সংরাইটার গিটার বাজিয়ে এখানে সেও আছে, আবার যার 10 পিস অর্কেস্ট্রা আছে তারও হবে, মানে ওটাই আমি আশা করছি যে আমরা সবাই যেন আরেকটু ইজিলি ইয়ে করতে পারি। কারণ আমরা যারা কাজ করছি আমরা কোনো মতে নিজেরটা আমরা সব নিজের জায়গা বানিয়ে 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 কাজ করতে হচ্ছে, যেটা সেটা মজা মাঝে মাঝে, কিন্তু উই গেট টু ডিকটেট ইট, বাট ইটস হার্ড and it's discouraging. আমরা তোমার একটা ছোট্ট একটা গানের ক্লিপ শুনি, আমরা অনেকক্ষণ ধরে কথা বলছি, আমরা মনে হয় দর্শকদের জন্য ছোট্ট একটা ক্লিপ শুনি। সব আলো নিভে যায় অসময়, পাখিরা ভুলে যায় সুর, যখন চলে যাও থেমে থেমে যায় সময়, নিজে ঘরে নির্বাসন, যখন চলে যাও যখন চলে যাও। আমার মানে দিস ইজ আ ভেরি ডিফারেন্ট কাইন্ড অফ সং। আমার কাছে খুব আমার কাছে মনে হচ্ছে আমি নোরা জোন্স বা এই ধরনের একটা গান শুনছি, একটা শুনছি। তো এই গানের যদি সাবজেক্টটা ধরো আমি একটু আসতে চাই, আমরা আবারও মিউজিকে ফেরত আসবো, বাট এই গানের সাবজেক্টটাতে একটু থাকতে চাই। মানে আই হ্যাভ সিন দ্যাট ইউ ভেরি ওপেনলি টক অ্যাবাউট ইউর ইমোশনাল যে টার্ময়েলস, হার্ট ব্রেকের কথা বলছো খুব খোলাখুলি বা ইয়ে, মানে কেন বলছো? মানে আমরা তো এগুলোকে একটু কম বলি বা কম ইয়ে করি, মানে হোয়াট ইজ ইউর মোটিভেশন বিহাইন্ড দিস? আপনাকে বলছিলাম যে আমি অনেক ছোটবেলায় আর্টিস্টিক প্রিভিলেজটা বুঝে গেছি, যে আমাদের উপরে সোসাইটাল, ম্যারেজ, চিলড্রেন, এইভাবে ড্রেস করতে হবে, এইভাবে থাকতে হবে, এই এক্সপেকটেশনগুলো নাই। এবং আমি 13 বছর বয়স থেকে গান করছি, মানে ব্যান্ড ছিল, আমি ফুল ইউটিলাইজ করি, অ্যান্ড ওটাও একটা অভ্যাস যে আমি আমার নিজেকে কখনো হাইড করি নাই এই একদিকে, আর অলসো আমার বাসায়ও আমাকে অনেক এনকারেজ করা হয়েছে, বি ইয়োর সেলফ, অ্যান্ড দ্যাট সেলফ ইজ ভেরি ডিফারেন্ট ফ্রম মাই ফ্যামিলি সামটাইমস, মোস্ট অফ দ্য টাইম, বাট ওই এনকারেজমেন্ট অফ কোর্স কেম ফ্রম মাই হোম, সামটাইম নট অলওয়েজ উইথ মানে সাথে সাথে অ্যাকসেপ্টেন্স না হলেও লাইক ওভার টাইম। অ্যান্ড আমার কাছে মনে হয়েছে যে আর্টিস্টরাই যদি কঠিন কথাগুলো না বলতে পারে তাহলে আর কে বলবে? এখন হয়তোবা আমি কোনো সাহস, মানে কঠিন কথা মানে কি? কঠিন কথা মানে হচ্ছে যে একটা মানুষের জীবনে অনেক কিছু কঠিন হতে থাকে, মানে স্টার্টিং ফ্রম লাইক ফলিং ইন লাভ উইথ আ রং পারসন, অর মানে জেনারিক না হলে ইউ টেল ইউর এক্সপেরিয়েন্স। So first and foremost, the most common experience is losing love or loss. Okay. And আমি যখন I think my first heartbreak was when I was 16 years old. Okay. তখন আমি একটা গান লিখেছি, ঝালমুড়ি অর্ণব ভাইয়ের অ্যালবামে আছে, দূর থেকে। অ্যান্ড তখন আমি অনেক স্মার্ট ছিলাম, আমার লিরিক্সটা ছিল যে মিছে ভাবো নাই তুমি ফিরে দূর থেকে দেখে চলে যাও। হ্যাঁ, তো সেদিনই আমি আমার ফ্রেন্ডের একটা ওখানে আমি এই গানটা গেছি, দিস ইজ দ্য ফার্স্ট সং অফ হার্টব্রেক আই রোট when I was 16। আর এখন যেটা আমার নতুন অ্যালবাম হবে ওটারটা শোনালাম।
and I was like in 20 years আমি স্মার্ট থেকে আমরা ডাম হয়ে গেছি Oh, but really? কেন? because then this song is so sad যে একজন চলে গেছে আর যখন আমি 16 বছর ছিলাম তখন আমি মনে হচ্ছে তুমি দূর থেকে দেখে চলে যাও এটাই আমার লিরিক্স ছিল সো মানে এই চেঞ্জটা কেন হলো মানে হোয়াট ইজ 20 ইয়ার্স হোয়াট হ্যাপেন মানে এটার জন্য কি I don't এখানকার মানে অডিয়েন্স মানে No, I influenced also it? actually change হয় নাই, but the lyrics, that was a funny thing. ওই 16 বছর বয়সেও আমি এই বড় হার্টব্রেকটা ফিল করেছিলাম অবশ্য আমি একদম 16 বছর বয়সে when I had my first heartbreak I just মানে আমি ওই ফার্স্ট টাইম বুঝতে পেরেছি যে মানে দিস হার্ট যেটা চেহারা আমি জীবনে দেখি নাই দিস অর্গান যেটার কোনো ইউজ আমি জানি না আসলে ওটা আসলে আমাকে কত এফেক্ট করে এবং আমার পুরো আমার ফাংশন আমার ডেইলি ফাংশনকে এফেক্ট করে আমার স্বপ্ন দেখার মানে ক্যাপাবিলিটিগুলোকে এফেক্ট করে তো তখনই আমি তখন আমি কবিতা লেখা শুরু করি এবং ইন্টারেস্টিংলি আমি আমার গানে অতটা আমার হার্টব্রেকের ছোঁয়া করি নাই আমার গত আগের অ্যালবামগুলোতে দে নট ভেরি স্যাড অর এনিথিং দে আর কোয়াইট নর্মাল টক অ্যাবাউট লাইফ কিন্তু আমি আমার পার্সোনাল জায়গাটা আমার কবিতা ছিল এখন as a person and an artist কবিতা লেখাটা কাইন্ড অফ as a therapeutic process ছিল and তখন আমি অনেক স্যাড সং শুনতাম কবিতা পড়তাম জাস্ট আমার কাছে মনে হচ্ছে মিজারি লাভস কোম্পানি সো ওরকম ওটার মধ্যে থাকতাম বাট আই রিয়েলাইজ ভেরি আর্লি ইন লাইফ দ্যাট মানে people destroy each other people have the capability and whether it's political or personal আমরা মানুষকে অ্যাক্সেসটা দেই এবং আমরা তারপর ডিস্ট্রয়েড হয়ে আবার অ্যাক্সেসটা দেই ইটস এ ভেরি ইন্টারেস্টিং থিং অ্যাবাউট হিউম্যান বিইংস রবীন্দ্রনাথের ভাষায় আমি জেনে শুনে বিষ করেছি ওই স্টেজে বারবার করে বিষ জানি পান করছি বাট করছি আর কি কিন্তু আমরা animals or other মানে species আমার মনে হচ্ছে যে they must be smarter than us because really I really think so and I think আমাদের এখন এটা কেন and as in my 20 years of being an adult and being in love and being in heartbreak there is something very magical about two people and sharing just more than friendship there's something really magical it can even be আমার বেশিরভাগ experiences of love were in different countries আমি সবসময় বিদেশে থেকেছি কিন্তু কি জানি this organ has some mysterious effect on me and একটা কোট মনে আসছে আমার which is हम भी आदमी थे काम के মানে it means যে আমিও কাজের মানুষ ছিলাম till I fell in love okay it's a quote from an Urdu poet and it means that আমি যাই করি না কেন আমি যত অ্যাচিভমেন্ট করছি আমি পড়াশোনা করছি আমি 3টা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি কিন্তু যখন আমি প্রেমে পড়ি আমি শেষ like and it can be at age 16 or 36 it doesn't matter it is the same it's very interesting but having said that but you have learned it in a different way na each person is different মানে even মানে না বয়সের সাথে সাথে তো আমরা হচ্ছে ডিল করাও শিখি অন্তত ডিল করা শিখি আবার নতুন ভুল করা শিখি এই 5টা ভুল আগেরবার করেছি এখন নতুন 5টা ভুল ছিল না আগের 5টা করব না বাট নতুন 5টা so I've just taken it like that মানে যেদিন আমি ওই কোটটা পড়েছিলাম I wish I remember it properly but something like इश्क ने something बना दिया वरना हम भी आदमी थे काम के so it means that আমার অনেক potential ছিল আমি হয়তোবা অনেক কিছু করতে পারতাম but I really got attached to the feeling of love and then experiencing heartbreak was like nobody prepares you for this in your child মানে আমার তো মনে হয় স্কুলে এটা পড়ানো উচিত যে তোমার শারীরিক মানসিক একটা কি হতে পারে একটা লস থেকে and I'm not new to loss I lost my stepfather when I was 17 years old I grew up with him and then my father passed away within 6 months of আমি বাংলাদেশে আসা 6 মাসের মধ্যে so I'm not new to loss
28-9. So মানে it's not new for me but it's just different. Heartbreak hits different, and it comes with blaming yourself, and it comes with a lot of shame. So আমাদের বাংলাদেশের কনটেক্সটে অনেক শেম, বিদেশে যখন ছিলাম আমার কাছে মনে হলো অতটা শেম জায়গাটা ফিল করি নাই। বাংলাদেশে যখন হয়েছে তখন আমার মনে হচ্ছে যে সবাই আমার দিকে তাকিয়েছে, আমাকে কথা বলছে, বিকজ ইটস ট্রু, because they were talking about me, এটা তো সত্যিই কথা। বাংলাদেশে তো এত ছোট কমিউনিটি কথা বলে, সো ওটাকেও একটা ডিল করা অ্যান্ড রাইজিং অ্যাবভ দ্যাট, যে আচ্ছা ঠিক আছে যেটা হয় সেটা নিয়ে কথাই বলবে। তুমি প্রথম একটা ইন্টারেস্টিং কথা তুমি বলতেছিলে যে যখন মিউজিশিয়ানদের কাছ থেকে হয়তো মানুষ অনেক কিছু করতে পারে, মানে হোয়াট এভার ইউ আর ওয়ারিং বাট ব্যাপারটা কি আসলেও তাই? মানে বাংলাদেশে কি মানে বাংলাদেশি ফিমেল মিউজিশিয়ান শুড লুক লাইক দিস, এরকম কোনো স্টেরিওটাইপিং কোনো পাও নাই তুমি কখনো? অফকোর্স আমি যতগুলা টেলিভিশন চ্যানেলে গিয়ে আমাকে বলতে আপা একটু হাতটা ঢাকেন, হ্যাঁ, তারপর আমি অত চিন্তা করে বাসা থেকে কাপড় পরে বের হই, মানে আমি যে কাপড় আছে ওখান থেকে যে সামটাইমস আমার হাত ঢাকা থাকে, সামটাইমস থাকে না, যেটা আমার ভালো লাগে সেটা আমি, এই প্রিভিলেজটা অফকোর্স আমি যেই সোসাইটিতে মিশি সেটা আছে, আর্টিস্টিক কমিউনিটি ওর মাই ফ্রেন্ডস ফ্যামিলি, কিন্তু যখন আমি পাবলিকলি কাজ করি তখন আমি বুঝেছি যে নো, ইট ইজ অ্যাবসলিউটলি দেয়ার। কিন্তু ধরেন একটা ডাক্তার মেয়ে বা একটা ইঞ্জিনিয়ার মেয়ের থেকে আমি বলতে পারি যে তাহলে আমাকে ডাকবেন না, আমি যেটা ইচ্ছা পড়ে আসবো, আপনার ভালো না লাগলে আমাকে ডাকবেন না, আপনার সেটা আমি বলেছি। না আমি কোনো ডাকতে পারবো না, আপনাদের ভালো না লাগলে আমি যাই, তাহলে না 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 আপা ইটস ফাইন। সো এই জায়গাটা হয়তো বা লাইক আওয়ার মডেলস আর ডুইং সাচ ব্রেভ থিংস, যেটা অবশ্যই ওরা একটা ফেস করেছে, কিন্তু বিকজ উই আর ফ্রম দ্য আর্টিস্টিক কমিউনিটি আমার মনে হয় আমরা ওই সাহসটাও নেই আমাদের আর্ট থেকে, যে ঠিক আছে মানুষ এটা এক্সপেক্ট করলেও আমি একটু নতুন কিছু ট্রাই করি, কারণ আমার আর্ট আমাকে বলছে নতুন কিছু ট্রাই করতে। আমার একটা স্বাধীনতা আছে, কিন্তু ওই স্বাধীনতার সাথে যুদ্ধ করি, অবশ্যই করি। আমি বাংলাদেশে মুভ করার আগে আমার মনে হতো যে আমি আরো বেশি করতাম, কারণ আমার মনে হচ্ছে যে আচ্ছা আমি বাইরে থাকি, সো আমি বাংলাদেশে কি হচ্ছে, আচ্ছা আই শুড বি ভেরি কনজারভেটিভ, সো আই ক্যান টেক দ্য অ্যাডভান্টেজ। নো, উল্টা আমার মনে হতো যে বাংলাদেশে সবাই দেখছে আমি বিদেশে কি করছি, সো আমি একটু প্রপার থাকি। আমি বাংলাদেশে এসে মনে হলো যে মানে আমি তো এখন আমি আরো বোল্ড জিনিস করব, বা আরো যেটা আমার ভালো লাগে। বিদেশে থেকে তুমি এখানে এসে বেশি আমি অ্যাবসলিউটলি আই ওয়াজ নট সো ফ্রি when I lived. আমি তখন ছিলাম না, কারণ আমার মনে হচ্ছে যে আমার কোনো রাইট নাই, আমি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছি। আমি এই জন্য বলতেছি, যেমন আমাদের এখনো যারা ইয়াংস্টার আছে, যারা হচ্ছে, ওরা মনে করে আমাদের একটা ধারণা আছে যে বাইরে গেলে হয়তো আমি অনেক কিছু করতে পারবো যেটা আমি এখানে করতে পারছি না। বাট দিস ইজ ইন্টারেস্টিং তুমি যেটা বললা, ওখানে তো সবাই করে, তখন ইচ্ছা করে না কিছু করতে। That's normal. It's normal. What you do there doesn't really matter. বাংলাদেশের মতো একটা ছোট দেশে এবং নতুন দেশে এবং এত ছোট আর্টিস্ট কমিউনিটিতে আমরা যা করি সেটাকে ভালো খারাপ কিন্তু আলোচনাটা হয়, তো ওটার জন্যই আমার মনে হচ্ছে আমি আরো ফ্রিডম পেয়েছি, যে আচ্ছা আমি বাংলাদেশে বলছি, আমি বিদেশে কখনো 4 years of university I was in a choir, আমার একা গান গাইতে ভালো লাগে না, আমি বাংলাদেশে আমি একা থাকবো না, আমার এখানে বাংলাদেশে সব মিউজিশিয়ানরা এত সোলো ওয়ার্ক নিয়ে থাকে। এন্ড তোমার কোয়ারের এটা কি? সেখানে আমি তো দেখছি তুমি তো বার্কলিতেও ইউ ওয়্যার পার্ট অফ এ কোয়ার, তারপর এখানে এসেও একটা কোয়ার। So I was part of 3 choirs while I was in Berkeley. I didn't even know what a choir was. আমি যখন পড়তে গেছি আমি তো কখনো দেখি নাই, মানে দলীয় সঙ্গীত একটা, বাট ওখানে গিয়ে আমি বুঝেছি যে there is a physical energy that is created যখন এত গলা একসাথে হয়। আমি যেদিন বাংলাদেশে ডিসেম্বর 1 তারিখে বাংলাদেশে এসেছি এবং জানুয়ারি 2 তারিখে আমি অডিশন দিয়েছি ঘাসফুল কোয়ার জন্য, মানে 1 মাসের মধ্যে আমি সুটকেস কোনো মতে আনপ্যাক করে I just went in. আমি একা থাকতে পারবো না, মানে আমি আমার লোনার অ্যাজ আ পার্সন, আমি কিন্তু একা সবসময় আমি একা থাকি। আমি আমার ফেভারিট টাইম ইজ বিং অ্যালোন, মাই গোয়িং অন হলিডে অ্যালোন, কিন্তু মিউজিক করার সময় আমার মনে হয় যে সবাইকে লাগতে হয়। আর আমি একটা ইউনিভার্সিটিতে পড়েছি, মিউজিক ইউনিভার্সিটিতে, যেখানে আমি সবসময় ওই এনভায়রনমেন্টে ছিলাম, তো
ওইটা I guess I felt like I wanted to stay in it, and knock Yeah. wood, I'm still there. It's going to be 10 years in 2 weeks. So. আমরা এখন আরেকটা জায়গাতে একটু আসি। ইটস আ ভেরি ইন্টারেস্টিং টাইম দ্যাট উই আর লিভিং ইন। মানে জুলাই একটা মুভমেন্ট, একটা বড় একটা ঘটনা ঘটলো বাংলাদেশে, এবং এখানে সবাই, আমি তোমাকে দেখেছি যে মুভমেন্টের সময় বিভিন্ন ইয়েতে ইউর পার্ট অফ মিউজিশিয়ানদের যে ইয়েগুলো ছিল আর্টিস্টিক, সেখানে হচ্ছে তো তোমাকে দেখেছি। তো আমি একটা প্রশ্ন, মানে আমরা কিছু আলোচনা করছিলাম বিফোর দিস ইয়ে, মানে হোয়াট ওয়াজ ইট বিফোর এবং এখন এই জিনিসটাকে কোনো পরিবর্তন কি তুমি দেখছো, যে মানে এই মিউজিক্যাল সিনারিও অর ওভারঅল কালচারাল সিনারিওর দিক থেকে? আমার কাছে মনে হয় আগে আমরা সবাই খুব কমফোর্টেবল হয়ে গেছিলাম আমাদের ভয় নিয়ে, যে আমরা যখন চিন্তা করব আমাদের মাথায় 20-30% ভয় কাজ করবে, ওটা আমাদেরকে ফিল্টার করে বাকিটা আমরা কাজ করব। অ্যান্ড উই ওয়ার ভেরি কমফোর্টেবল, আমরা সবাই আমাদের ক্যারিয়ার্স বানিয়ে ফেলেছি যে যার মতো, হ্যাঁ সেলফ সেন্সার্ড একটা, যে কেউ বলেনি কিছু, কিন্তু অফকোর্স জার্নালিস্ট কাজলকে যখন জেলে নিয়ে গেল, শহীদুল আলমকে যখন জেলে নিয়ে গেল, আমরা ওটাকে 5% থেকে 10% থেকে 20% থেকে 30% থেকে, আমি যখন ইউনিভার্সিটিতে পড়ি তখন শাহবাগ আন্দোলন হলো, আমি তখন যেভাবে কথা বলতাম, আমি কিন্তু গত 10 বছর বাংলাদেশে থেকে জীবনেও আমার সাহস হয়নি ওভাবে কথা বলা। মানে আই থিঙ্ক 2013 অ্যান্ড 2023 যদি ধরি, আমি ফুললি সেলফ সেন্টার্ড করেছি, অ্যান্ড আই ওয়াজ আ পার্ট অফ দ্য মিউজিক্যাল ইয়ে অফ। মানে কেন কথা বলো নাই? বিকজ আই এম অ্যাবসলিউটলি অ্যাফ্রেড যে গভর্নমেন্ট আমাদেরকে ধরে নিয়ে যাবে। উই ওয়ার অ্যাফ্রেড যে আমরা ট্যাগড হয়ে যাব, আমরা কাজ থেকে ইন্ডাস্ট্রিটাও কি তোমার উপরে সার্টেন কাইন্ড অফ ডিড ইট অলসো পুট প্রেশার সার্টেন, যে তোমার এগুলো যে ধরে নিয়ে যাবে এই চিন্তা ভাবনাগুলো? হ্যাঁ, প্রেশার মানে কি, আমার অফকোর্স মানে এটাকে সাইড দিয়ে হয়েছে, এবং যারা প্রিভিয়াস রেজিমের সাথে যারা ওই প্রশংসাটা করতে পারতো, ছবি তুলছে, ফুল দিচ্ছে, বঙ্গবন্ধুকে নিয়ে গান লিখছে, তারা আসলে অনেক অ্যাডভান্টেজ পাচ্ছে, আর যারা স্মার্ট তারা ওই লাইনে চলে গেছে। আমি তাদেরকে আই ওয়ন্ট সে ভালো খারাপ বলতে পারবো না, কারণ সবাইকে তো এভরিওয়ান হ্যাজ টু মেক আ লিভিং। হ্যাঁ, সো তখন মনে হলো যে আচ্ছা ঠিক আছে তাহলে, বাট আমরা যেটা করতে পারি নাই, হয়তো আমার পক্ষে আমার ক্যাপাবিলিটিটাও নাই, আর আমার ভিতর থেকে এটা আসে না, আমরা আসলে খুবই সাইডলাইনড হয়ে গেছি, ইন দ্য সেন্স আমরা অনেক একা হয়ে গেছি, আমাদের কোনো বন্ধু বান্ধব নাই, মানে কেউ কার মতো বানাচ্ছে, কেউ ওরা একটা গ্রুপ, আর তার বাইরে কেউ আসলে কাউন্ট করে নাই মনে হয়েছে। নট আই ওয়ন্ট সে আর্টিস্টিকলি ইন্টেলেকচুয়ালি, কারণ অবশ্যই আমরা আলাপ আলোচনা করেছি, না হলে জুলাই হতোই না, কিন্তু musically and in terms of career progression or in terms of just having some dreams যে আমি আমার দেশের জন্য কিছু একটা করতে চাই। বাট এইটা ক্রিয়েটিভ প্রসেসটাকেও হ্যাম্পার করছে না? মানে তুমি যদি ওই চিন্তা ভাবনাটাও যদি খোলাখুলি না করো, মানে ওটা তো মিউজিকেও একটা ইম্প্যাক্ট করবে। সুতরাং কি সেফ মিউজিক বানাবা, সেফ ইয়ে করবা। So I mean for me personally, my music, I'm not a মানে politically ইয়ে করি নাই, গান লিখি নাই কখনো, কিন্তু চিন্তাধারা তো করেছি, এবং লেখো নাই কেন? মানে that's not my genre. I think I'm more of a like either it's no that's what I wanted. Is it a choice or it was not a choice. আমি কবিতা লিখেছি অনেক, এবং আমি ফ্যাসিস্ট শব্দটা লিখে কবিতা পড়েছি ঢাকা লিট ফেস্টে 2 বার আমার কবিতা পড়েছি। কেউ শুনেন ইংরেজিতে কি বলতেছে এই মেয়েটা, শুনতেও চায় না, জানতেও চায় না। So I got away with it. I have actually done a little things that আমি জানি আমারটা কেউ পড়বে না, আমি ফেসবুকে দিয়ে দিয়েছি, কিন্তু other than that my music itself has been a little different. কিন্তু আমার কাছে মনে হয়েছে যে I needed to like leave, মানে অনেক সবার যেরকম মনে হয়েছে যে আমার বিদেশ যেতে হবে, কারণ এখানে আমার থট প্রসেসকেও আমি ইয়ে করতে দেই না। আমি একটা বিদেশে গিয়ে যদি ইভেন মানে 1 ঘন্টা দূরেও যদি যাই আমি কোথাও, আমার মনে হয় যে আমার মাই ব্রেন ওপেন্স আপ আ লিটল বিট, বিকজ ওই ভয়টা আসলে কাজ করতো, আটকে রাখার একটা কিছু। সো আমাদের এই অগাস্টে, জুলাইয়ের পর বা ইয়ে পর আমরা একটা অন্যরকম একটা টাইম আছে, তো ইটস ভেরি শর্ট টু সে এনিথিং যে এখনই পরিবর্তন চলে আসবে ইয়েতে, বাট হোয়াট ইজ অ্যাকচুয়ালি চেঞ্জিং? মানে কোনো পরিবর্তন কি তুমি দেখতে পাচ্ছ যে ইন্ডাস্ট্রিতে বলো, ইয়েতে বলো, মানে কাজের জায়গাতে কোনো পরিবর্তন এসছে কি?
এখনো তো ফুললি কাজ শুরু হয়নি। মিউজিক অ্যান্ড আর্টস সবসময় কোভিড বলেন বা যাই বলেন সবচেয়ে লাস্টে রিকভার করে। কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে যে একটা দেয়ার ইজ এটা সবার মাথায় ঢুকছে যে দের আর কনসিকুয়েন্সেস ফর ইয়োর অ্যাকশনস অর ফর ইয়োর ব্লাইন্ডনেস। আমরা অনেকে মানুষ একটা ব্লাইন্ড আই, কি হচ্ছে আশেপাশে আমি জানতেও চাই না, শুনতেও চাই না। আমি আমার মতো একটা 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 ইয়ে আছে যে হ্যাঁ আমরা তো শিল্পী, আমরা কোনো মতে আছি, আমরা এগুলো বুঝি না। বাট মিউজিক ঐতিহাসিকভাবে তো মিউজিক হচ্ছে বিভিন্ন মুভমেন্টকে এক্স্যাক্টলি আমাদের দেশে তো আছে যে গণসঙ্গীত, দ্যার ইজ আ ধারাই তো একটা আছে, তো সেটাই। এবং আমরা সায়নাপা থেকে শুরু করে মানে বলতে চাই যে অনেকজন ছিল, কিন্তু ওটা বলতে পারবো না, কারণ আমরা অনেকেই মাইসেলফ ইনক্লুডেড যে আচ্ছা যেটা আছে সেটা অ্যাটলিস্ট ধরে রেখে এটাও কোনোদিন চলে যায় কে জানে। সো আই থিঙ্ক ওখান থেকে আমরা বের হতে পারছি যে ফ্রিডম অফ স্পিচ ইজ ব্যাক অ্যান্ড অ্যাটলিস্ট এটা আছে যে দের ইজ আ কনসিকোয়েন্সগুলো আমরা বলতে পারছি যে তুমি হয়তো এখন একটু বেশি হচ্ছে কারণ আমরা অনেক বছর কিছু বলি নাই, এখন একটু লাউড, কিন্তু যখন কাম ডাউন করবে তখন অ্যাটলিস্ট আমরা বলতে পারবো যে এই মানুষটা ধরেন একটা নোন ক্রিমিনালের সাথে ফেসবুকে যদি ছবি দেয়, আমি বলতে পারবো যে এই তুমি এই ক্রিমিনালের সাথে কি করছো, কিন্তু আমি হয়তো আগে এটা বলতে পারতাম না, কারণ আমার মনে হচ্ছে যেটা আমার বললে আমাকেই সবচেয়ে বেশি রিপ্রিকশনস ফেস করতে হবে। সো এই জিনিসটা আমার কাছে মনে হয় খুবই হেল্পফুল হবে ইন টার্মস অফ দ্য ফিউচার, যে আর্টিস্টরা যেন কখনো কোনো পার্টি বা কোনো দলের সাথে জড়িত না হতে হয়। আমরা আর্টিস্ট শুড বি দ্য ওয়ান্স কোয়েশ্চেনিং পিপল, ইট শুডন্ট বি দ্য আদার ওয়ে রাউন্ড। অ্যান্ড আই থিঙ্ক এই রেভলিউশনারি মুভমেন্ট থেকে আমরা বুঝতে পারছি যে আসলে আমরা ভেবেছি যে ও আচ্ছা কি হচ্ছে না হচ্ছে কেউ কিছু খেয়াল করছে না, বাট আসলে সবাই সব কিছু খেয়াল করেছে। 15 বছর ধরে কে কোথায় কি করেছে, এভরিথিং ইজ ওপেন, এখন কোনো কিছুই আসলে ঢাকা থাকছে না কোনো কিছু। এবং আমরা ভুল ইটস গেটিং মানে এভরিওয়ান নোস অ্যাবাউট এভরিথিং। হ্যাঁ, এবং আমরা ভুল করতেই পারি। আমার কাছে মনে হয় যে ভুল করেও যেরকম একটা প্রাইম এক্সাম্পল বি 2013 শাহবাগ মুভমেন্টে আমরা যারা ছিলাম, আমরা কিন্তু অলমোস্ট এভরিবডি আই নিউ দেন ওয়াজ ইন দ্য জুলাই মুভমেন্ট অ্যাজ ওয়েল। এটা নিয়ে তো খুব হাসাহাসি হচ্ছে শাহবাগীরা সব জায়গায় কেন। আমরা তখন হয়তো বা ওখানে অনেকে আওয়ামী লীগ সাপোর্ট করতো, এখন ওরা আওয়ামী লীগের এগেনস্টে যায়। প্রথমত মানুষ আরও শিক্ষা অর্জন করতে পারে, তাদের মাইন্ড চেঞ্জ করতে পারে, এবং আমার বেস্ট ফ্রেন্ড, আমার পরিবার, আমার যেই হোক না কেন, সে যদি একটা খারাপ কাজ করে সেটা আমি তাকে যতই ভালোবাসি, আমি কিন্তু আমার একটা অধিকার আছে টু সে যে না তুমি কাজটা খারাপ করেছো। এবং আমরা যখন রাস্তায় ছিলাম আমি প্রচুর আওয়ামী লীগের লোক দেখেছি আমাদের সাথে, মানে যারা আগে হয়তো বা এতটা মানে আমরা ভাবতেই পারিনি যে আওয়ামী লীগের এগেন্স্টে কিছু বলবে, কিন্তু আমি অবাক হয়ে গেছি আমাদের আর্টিস্ট কমিউনিটি দেখে। আমি একটা প্রশ্ন, আমরা একটা ব্রেকে যাবো আরেকটা, আমি একটা লাস্ট একটা প্রশ্ন একটু করতে চাই, এটা আমি সবাইকে করি, যে জুলাই পরবর্তীতে দুইটা ওয়ার্ড আমরা খুব শুনছি, দায় ও দরদ, মানে হচ্ছে যে একজন আর্টিস্টের অ্যাকাউন্টেবিলিটি এবং কম্প্যাশনের জায়গাটাকে, মানে তুমি হাউ ডু ইউ ডিফাইন দিস টু ওয়ার্ডস? এই দুটো শব্দ খুবই এখন ইটস আ ভেরি ট্রেন্ডি ওয়ার্ডস নাও। Is it? I went offline. আমি একদম অফলাইন থাকি because I'm actually trying to make some music outside. Okay. I think accountability for me is how I sleep at night. আমার জন্য যেটা আমি আমার ফ্যামিলি ফ্রেন্ডস বা আমার দেশ এর সাথে যেটা আমার কাছে মনে হচ্ছে ন্যায় অন্যায়, সেটার সাথে আমার সম্পর্কটা আমার ক্লিয়ারলি বুঝতে হবে। এখন একটা সময় আমি সাইলেন্ট থাকতে পারি নাই, আমার কাছে মনে হচ্ছে আমি ঘুমাতে পারি নাই, আমি তখন রাস্তায় নেমেছি। কিছু মানুষের কাছে মনে হচ্ছে ওরা আরও 1 বছর আগে রাস্তায় নেমেছে, কিছু মানুষ লাস্ট দিন নেমেছে, বাট ইটস আ হিউম্যান ট্রু টু ইয়োরসেলফ। হ্যাঁ, মানে যেটা আসলে আমার কাছে সেটাই তো আমি পারবো, আরেকজন বলতে পারবে না আমাকে যে তুমি তাহলে মে মাসে কেন, যখন কোটা আন্দোলনের সময় তুমি আসো নাই কেন। আই ডোন্ট নো ওয়াই, মেবি আমি জানতাম না, আমি ফিল করি নাই তখন,
বাট আমরা যখন নিজেদের কাছে মিথ্যা কথা বলি, নিজেদের কাছে অ্যাকাউন্টেবিলিটিটা হারাই, তখনই আই থিঙ্ক অল দিজ মিক্সড সিগন্যালস অ্যান্ড প্রবলেমস অ্যান্ড যেটা আমি আমার অনেক বন্ধু বান্ধবের মধ্যে দেখছি যে যারা ওই সময় নীরব ছিল বা ওরা মনে করছে না আমি তো এটার সাথে জড়িত ছিলাম, এখন আমি কথা বললে আমাকে ইয়ে করবে, ওরা অনেক ফিল করছে যে আমি কে, এখন আমি বাংলাদেশের এই প্রেক্ষাপটে আমি কে, মানে আমি তো দাঁড়িয়েও নাই, আবার পক্ষেও ছিলাম না, বিপক্ষেও ছিলাম না। সো there is nothing called neutral. you have to answer to yourself at the end of the day. বাকিরা তো ধরতেই পারে, অনলাইন লিখতেই পারে 100টা জিনিস, কিন্তু you have to see. আমরা একটু আরেকটা ছোট ব্রেক নেবো, তোমার আরেকটা মিউজিক ক্লিপ শুনবো, আর এরপরে যে আমরা এসে তোমার আবার কাজের কথা শুনবো। ইউ আর টকিং অ্যাবাউট সাম ওয়ার্ক, যেটা কিছু প্ল্যান করছো। সো আমরা একটা ছোট্ট ওই মিউজিক ক্লিপটা একটু निकला कुछ पारा पिघला था, एक आंधी आई थी जब दिल से आग निकली थी, दिल से एक सूरज निकला था, कुछ पारा पिघला था, एक आंधी आई थी जब दिल से आग निकली थी, दिल से you were part of this. ওকে, আমরা এখন হচ্ছে তোমার জাস্ট ওই ইয়ের গান দেখলাম, হচ্ছে বার্কলি অনসাম্বলের যে তোমার যে গানটা, there was this এআর রহমানের যে গানটা, Tribute, হ্যাঁ। তো তুমি you were talking about choir. Actually, কোয়ারটাকে তুমি এখানে হাউ আর ইউ ডুইং ইট, মানে এটাকে কিভাবে তুমি? ইটস হার্ড। ওখানে অ্যাকচুয়ালি আমরা ইউনিভার্সিটি পড়তাম, সো আমরা ফুল টাইম এটাই করি। এখানে ফুল টাইম মিউজিশিয়ান তো খুবই কম। আমরা যারা ফুল টাইম, আমরা সবাই ডাক নাম ধরে সবাইকে চিনি। সো লট অফ মিউজিশিয়ানস যারা ফুল টাইম এখন হতে পারছে না বা মানে দুইটা ক্যারিয়ার করছে, তারা আমার সাথে জড়িত। অ্যান্ড আই ফিল আ লিটল স্যাড অ্যাবাউট ইট, বিকজ ফুল টাইম মিউজিশিয়ান হওয়ার একটা যে ড্রাইভ, আনন্দ অ্যান্ড একটা ইভলভমেন্ট, একটা প্রগ্রেস, সেটা হয়তো বা আমাদের দেশে অনেক স্লো হচ্ছে। কারণ আমি একটা ফুল টাইম এনভায়রনমেন্ট দিতে পারছি না। আমি যখন স্যার জামিল আহমেদ স্যারের কাছে আমি অ্যাক্টিং নিয়ে পড়াশোনা করেছি, আমি তখন 3 মাস আর অন্য কিছুই করি নাই। আমার কাছে আমি ওটা শিখতে পেরেছি, ওটাকে মানে অ্যাবজর্ভ করতে পেরেছি আমার মধ্যে। তো সেই পরিস্থিতিটা এখনো আমাদের ইন্ডাস্ট্রিতে তৈরি হয়নি। যে বাট ইউ আর টকিং অ্যাবাউট সাম কিছু করার জন্য তুমি প্ল্যান করছো বা হ্যাঁ সেইগুলো। সো আমি একটা হতাশ হয়ে বলবো যে আমার কাছে মনে হচ্ছে দুইটা জিনিস। একটা হচ্ছে যে কোনো কাজ করতে আসলে আমার এত এফর্ট দিতে হয় যে আমি ধরুন কোয়ারের পিছিয়ে একটা সময় দিই, তখন আমি আর অন্য কিছুই করতে পারছি না, কারণ আমার সবাইকে ম্যানেজ করতে হচ্ছে, গান তোলাতে হচ্ছে। ইটস সো মাচ ওয়ার্ক দ্যাট আমার কাছে মনে হচ্ছে যে আমি আমার নিজের আর্মিন যে গান লিখে বা কবিতা লিখে তাকে অনেক ইগনোর করেছি। অ্যান্ড বিকজ ইটস আ রিয়েলি টিডিয়াস প্রসেস, আমি নিজেকে ওই স্পেসটা দিতে চাই। আমি চেষ্টা করছি আমার নিজের লেখা। আমি লাস্ট 10 বছর ধরে বাংলাদেশে আছি। আমি মনে হয় 2টা সিঙ্গল রিলিজ করেছি ব্রেকস ইন দ্য স্টুডিও ইন 10 years। আচ্ছা, বাকি অন্যদের কাজ করেছি বা কোয়ারের অ্যালবাম রিলিজ হয়েছে, আমার একটা লাইভ অ্যালবাম রিলিজ হয়েছে, বাট স্টুডিও অ্যালবাম বানাইনি, 10 বছর হয়ে গেছে। অ্যান্ড I feel like I've ignored myself because দুইটা করার সময় নাই। আর তুমি কি এখন নিজেকে বেশি সময় দিতে চাই? হ্যাঁ। সো আই থিঙ্ক দ্য ফার্স্ট 10 years বাংলাদেশে 10 বছর থেকে আমি
অনেক কিছু প্রুভ করলাম নিজের কাছে যে ঠিক আছে আমি এটা করতে পারি, আমি এটা করতে পারি। এখন আমি অভিনয়ে আমার নিজের স্কিলগুলা, যেটা আমার পারফরমেন্স সো ইউ স্কিল, ওয়ান্ট টু বি অভিনয়ে আরো সময় দিতে চাচ্ছ? ওকে, অভিনয়ে আর মঞ্চ আমার নিজের আরো দুটাতে। হ্যাঁ, আমি তো মঞ্চের জন্যই তৈরি হচ্ছি, কিন্তু মানে সামনে কি ধরনের কাজ করছো এখন আমি তোমার ওই যে আমি বীরাঙ্গনা বলছি, এটা আমি দেখেছি, এরপরে এখন কি কাজ plan আছে? এখন আমি আমার একটা নতুন অ্যালবাম বানানোর চেষ্টা করছি, সেটা আমি পরশুদিন আমার কিছু ফ্যান্স অ্যান্ড ফ্যামিলিকে প্রিভিউ দিব। তো এটা আসলে অনেক দিন ধরে লেখা হচ্ছে। ইট ইজ মাই ফার্স্ট ফুল অ্যালবাম অন হার্ট ব্রেক। আগে আমি একটা দুটা গান করেছিলাম, ইটস আ ফুল অ্যালবাম অন। কেন, ওয়াই ইজ ইট ফুল হার্ট ব্রেক? বিকজ আমি যখন গান লেখা শুরু করি, খুবই খুবই ফানি, বাট আমি যখন গানগুলো লেখা শুরু করি, এটা প্যান্ডামিকে আমি তখনই লিখি। আমি একটা কোর্স করছিলাম সং রাইটিংয়ে, প্রতি সপ্তাহে দেখি আমি একটা পুরোনো হার্ট ব্রেক যেটা অনেক আগে হয়েছে ওটা নিয়ে আমি লিখতে থাকি। পরের সপ্তাহে গান লিখে ওটা ইটস এ ট্রিবিউট টু অল ইওর হার্ট ব্রেকস। ইটস এ ট্রিবিউট টু এভরিওয়ানস হার্ট ব্রেক মেবি, কিন্তু অ্যাকচুয়ালি ইটস নট অ্যাবাউট দ্য হার্ট, মানে একটা সম্পর্ক নিয়ে না। অ্যালবামটা হচ্ছে যে তখন একটা আগলিনেস আসে মানুষের মধ্যে, যে ডেসপারেশন, সেলফ পিটি, তারপর একটা পাগল হয়ে যায় না আমরা একটা সময়, যে আমার হাতের বাইরে সব চলে গেল। ওই ইমোশনগুলা আমি আসলে এত বছর পাবলিকলি বলতে, মানে গানের মধ্যে কখনো দেই নাই। দ্য আগলি ইমোশনস, একটা হচ্ছে স্যাড, দুঃখী, কিন্তু ওটার বাইরে অনেকগুলো ইমোশন আছে যেগুলো খুবই আগলি। আমার পুরো অ্যালবামটা আছে, ইটস আই কল ইট দ্য আগলি অ্যালবাম। নাও লেটস হিয়ার সাম হচ্ছে খুবই সুন্দর ইমোশনের কথা, মানে তোমার কোনো আনন্দ, খুবই আনন্দের কোনো মুহূর্ত, আর ইন্সপায়ারিং, দ্যাট when you are on top of the world. I think what really, really inspires me is like musical excellence or performance excellence. আমি কাউকে যখন দেখি যে একটা মানুষকে দেখে বোঝা যায় যে অনেক রেওয়াজ করা বা অনেক সাধনা করে একটা কাজ করছে, ওইটা আসলে আমাকে একটা কোনো পারফরমেন্স, একটা কনসার্ট, একটা ফিল্ম, দ্যাট ক্যান জাস্ট ব্রিং মি লাইক I have to go there. I mean, I can feel that sense of like ইউফোরিয়া যে সে ফিল করছে ওই পারফরমেন্সটা দিয়ে। আমি এটা একদম বুঝতে পারি যে, বা একটা কাউকে দেখে আমার তখন মনে হয় যে না, আমার এটা করতে হবে, আমার এটা করতে হবে। আই এম ভেরি ইন্সপায়ার্ড বাই আদার পিপল। আমি একটা গান, আমরা গান একটা শুনবো নিশ্চয়ই, শুনবো এখন। এটা এখন হার্ট ব্রেকের যে গানটার কথা তুমি বলছিলে, সেই গানটাকে একটু শোনাবো আমাদেরকে, এক লাইন। আমি একটা ইংরেজিটা করবো না বাংলাটা, যেটা whatever you feel like. I'll sing the one that right now I feel like অনেকে পছন্দ করেছে। রাজীব আশরাফের একটা ফেসবুক স্ট্যাটাস চুরি করে আমি একটা গান লিখেছিলাম, ওটাকে শুনছি। আজ অনেক দিন পর লিখতে গিয়ে ভুলে গেলাম তোমার গলার স্বর, কেমন তোমার গায়ের রং, কেমন তোমার কথা, কেমন তোমার মন খারাপের অযুত নিযুত লতা। আজ অনেক দিন পর লিখতে গিয়ে ভুলে গেলাম তোমার গলার স্বর, ভুলে গেলাম কি বা ছিল আপন নাকি পর। আজ অনেক দিন পর, অনেক দিন পর। অনেক সুন্দর। আমরা প্রায় শেষের দিকে চলে আসছি এখন। কয়েকটা আমাদের মানে রুটিন কিছু প্রশ্ন করি, যেমন হচ্ছে যে তোমার কোনো মনে হয় যে মানে ওকে আই কুড হ্যাভ ডান ইট ডিফারেন্টলি? ইয়েস। হোয়াট? মুভ ব্যাক টু বাংলাদেশ। এইটা একদম অনেস্টলি আমার এভরি সিঙ্গল ডে মনে হয় যে আমি যদি আমেরিকা থেকে না ফিরতাম আমার জীবনটা কীরকম হতো। এবং আই ডোন্ট নো, মানে কম্পেয়ার করতে আমার বন্ধুরা যারা থেকে গেছে তাদের একরকমের জীবন, কিছু মানুষ
ডিজনিতে কাজ করে, দে আর মেকিং মিউজিক ফর অল দ্য ফিল্মস, যেটা আমরা বড় হলে দেখছি। আবার কিছু বন্ধুরা স্ট্রাগল করছে এখনো, 10টা স্টুডেন্টকে 10 জায়গায় পড়াচ্ছে। ইটস ভেরি ডিফারেন্ট, উড হ্যাভ বিন আ ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। কিন্তু আমি ভাবি যে খোলা বাতাস, একটু পলিউশন ফ্রি থাকতে পারলে কেমন হতো, ওটাই মেইন জিনিসটা আমি মিস করি অনেক। তাহলে একটা শিল্পীর জীবনে তো অনেক রকম ভাঙা করা আছে, ভাঙা করার একটা ইয়ে চলতে থাকে। হাউ ডু ইউ রিইনভেন্ট ইয়োরসেলফ? I guess আমার জীবন একদমই কনসিস্টেন্ট না। আমি আজ পর্যন্ত বলতে পারবো না যে আমি দেখতেও কনসিস্টেন্ট না কিছু। ইফ ইউ সি মাই ইন্টারভিউজ ইউ সি আই লুক ডিফারেন্ট এভরি ইয়ার। এটা কি তুমি ডেলিবারেটলি করো? No, never. ফিল লাইক ইউ ডু No, হোয়াটএভার ইউ ফিল লাইক? আমার মন খারাপ হলে বা মন ভালো হলে আমার চেহারা বদলায়, মাই বডি চেঞ্জেস, মাই ড্রেস সেন্স চেঞ্জেস, মাই মেকআপ চেঞ্জেস, সো I don't have to reinvent myself. দুনিয়া আমাকে আসলে ধাক্কা মেরে মেরে করায় সারাক্ষণ। It's a good thing. I like it. Yeah, of course. তাহলে 5 থেকে 10 বছর পর where do you see yourself? Of course, musically and also as a person. I think as a person আমি যেটা চাই, যেটা এখনো ইভলভ হয় নাই, ইজ দ্যাট আমি কোনো একটা কজের সাথে খুবই strongly associated হতে চাই। It could be, I'm very much leaning towards mixing with people of all the genders, whether it's transgender, LGBTQ communities. কিন্তু এখনো খুঁজে পাইনি যে আমার জায়গাটা কোথায় একটা কন্ট্রিবিউশন করার জন্য। আমার মনে হয় এটা আমি এখনো করতে পারি নাই। আর এতদিন মনে হচ্ছে আচ্ছা আমি অনেক ছোট, এখন আমার মনে হচ্ছে আই এম নট দ্যাট ছোট এনিমোর। আর musically, professionally, I really hope that ড্রপ করছিল, সো সরি ফর দ্যাট। এটা আমাদের কিছু করার ছিল না, বাট আমরা যেটা বলছিলাম যে আমরা একটা গাইতে গাইতে বাড়ি চলে যাব। আমি ফেরদৌসী রহমানের মতোই বলছি, এসব গান শিখতে যেভাবে উনি বলতেন যে চলো আমরা গাইতে গাইতে বাড়ি চলে যাই। আরমিন চলো। রুমঝুম রুমঝুম কে বাজায় জল ঝুমঝুমি, রুমঝুম রুমঝুম কে বাজায় জল ঝুমঝুমি, চমকিয়া জাগে ঘুমন্ত বনভূমি, রুমঝুম রুমঝুম কে বাজায় জল ঝুমঝুমি। থ্যাংক ইউ, বাই বাই বলো। বাই বাই।